আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং নবনির্বাচিত সমস্ত সদস্যা এবং আমার ক্যাবিনেট কলিগ এবং বিরোধী পক্ষে বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি এই ঐতিহাসিক বিধানসভার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যদের এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল সহ অন্যান্য বিরোধী দলকেও, যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে স্পিকারকে নির্বাচিত করেছেন এই পরম্পরা এবং ঐতিহ্যকে বজায় রাখার জন্য। আমি আশা করব এবারের বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের আশা, ভরসা, প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে। আমি এই বিধানসভায় চতুর্থবারের জন্য নির্বাচিত এবং আমার 2006, 2016, 2021 অভিজ্ঞতা আজকে আমি অম্লমধুর অভিজ্ঞতা, সেটা আমি তুলে ধরতে চাই না। আমি চাই যে সমস্ত পুরানো যা আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি বা আমাদের যে সংসদীয় গণতন্ত্রের একটা বিরাট পরম্পরা রয়েছে, সেটাকে আমরা কখনোই দৃষ্টান্তমূলক হিসেবে না ধরে আমাদের সংবিধান, বিধানসভার নিজস্ব রুলস এবং বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা রয়েছে সেটা আমরা মেনেই এই বিধানসভায় অংশগ্রহণ করব এবং আলোচনায় আমরা নিজেদের মতামত রাখব। আমি আশা করব যে এই বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা, নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে, বিরোধীদের আবেদন থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই বিধানসভার কার্যপ্রণালী, বিধানসভায় বিএ কমিটিতে যা নির্দিষ্ট হবে সেই বিষয়গুলিকে বানচাল করার প্রয়াস থেকে তারা বিরত থাকবেন। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। ভারতবর্ষ বহু প্রদেশের সমন্বয়ে গঠিত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। অন্যান্য রাজ্যের বিধানসভার পারফরমেন্স, তার এলাকার বিধায়কের পারফরমেন্স সরাসরি মানুষ দেখতে পায়। আমাদের এই বিধানসভায় বিধায়কদের পারফরমেন্স, তারা আসছেন কি আসছেন না, তাদের যে উদ্দেশ্য নিয়ে এলাকার জনগণ নির্বাচিত করেন, তাদের দায়বদ্ধতা কতটা তারা পূরণ করছেন কি করছেন না, এগুলো সম্পর্কে ভোটার, গণদেবতা, জনতা জনার্দন তারা সম্পূর্ণ অন্ধকারে থাকে। তাই আমি আশা করব মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে এই ঐতিহাসিক বিধানসভা, যা 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে, সেই বিধানসভায়
জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোন বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোন হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের শালীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দীর্ঘ বক্তৃতা করা উচিত নয়। পরম্পরা মেনে প্রোটেম স্পিকার যিনি গত 3 দিন নিষ্ঠার সঙ্গে চালালেন, মাননীয় তাপস রায়, সিনিয়র মেম্বার অব দিস হাউস, সিনিয়র লিডার অব দি স্টেট, তার যোগ্যতা দিয়ে যেভাবে পরিচালনা করেছেন তিনিও নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে প্রধান বিরোধী দল থাকলেও অন্যান্য বিরোধী দল থেকেও কয়েকজন জিতে এসেছেন। এই বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে তারাও হয়তো শুভেচ্ছা দেবেন। আমি আশা করব আমাদের স্পিকার মহোদয় ঘোষণা করবেন আমরা পরে কবে বসবো, সেটা আমার ঘোষণা করা উচিত নয়, কারণ মাননীয় স্পিকারের চেয়ারের মর্যাদা, তিনি নিশ্চয়ই সরকারের সঙ্গে পরামর্শ করে চলবেন, তার চেয়ারের মর্যাদা, তার সম্মানের মর্যাদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কারণ তিনি এই হাউসের কাস্টোডিয়ান। তাই আমি আশা করব পরবর্তী বিধানসভার যখন পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে, মহামহিম রাজ্যপালের বক্তৃতার মধ্য দিয়ে, তার আগে সর্বদলীয় মিটিং, বিএ কমিটি, বিভিন্ন হাউস কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি ফরমেশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা, ফিনান্স কমিটিগুলির নির্বাচন, সব ক্ষেত্রেই এই বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বিগত দিনে যারা দিকপাল স্বাধীনতা সংগ্রামীরা, অজয় মুখোপাধ্যায় থেকে শুরু করে, তারা যেভাবে এই বিধানসভাকে চালিয়েছেন, যে পরম্পরা ছিল, এই পরম্পরা আমাদের চলবে। এই বিধানসভায় সংস্কারেরও দরকার রয়েছে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এখনো শুনলে আপনাদের খুবই পরিতাপের বিষয়, আমাদের কাগজে লিখে দিতে হয়। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সর্বোচ্চ আধিকারিকরাও আজকে এসেছেন এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার জন্য। আমাদের ডিলিমিটেশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে বিধানসভার আসন সংখ্যাও হয়তো বাড়তে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন বিধানসভা ভবনের প্রয়াসও অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা আগামী দিনে করব ইত্যাদি আমি আশা প্রকাশ করে বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে
সংবিধানের পরিভাষা বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে সরকার চালাচ্ছে এই সরকারও তার অন্যথা করবে না। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে